আমার স্বামী বলেছিল তুমি তোমার বাড়িটা বিক্রি করে আমার মায়ের সঙ্গে গিয়ে থাকো। আমি যখন না বললাম তারপরে রাতে সে এমন কিছু করলো যা আমার জীবনটাই বদলে দিল। পরদিন সকাল, সারা শরীর ব্যথায় অবশ হয়েছিল আমার। বিছানার এক কোণে চুপচাপ বসেছিলাম। ঠিক তখনই রাশেদ একটা মেকআপের ব্যাগ ছুঁড়ে মারলো বিছানার উপর আর ঠান্ডা গলায় বলল, মা আজকে দুপুরে খেতে আসবে, মুখের দাগগুলো ঢেকে ফেলো, হাসি মুখে থাকবে, কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে। আমি কোনো উত্তর দিলাম না। রাশেদ আয়নার সামনে দাঁড়িয়ে শার্টে বুতাম লাগাচ্ছিল, যেন গত রাতের ঘটনাটা তার কাছে একেবারেই স্বাভাবিক। গত রাতেই তার মা রহিমা বেগম বসার ঘরে বসে সিদ্ধান্ত শুনিয়েছিলেন, এই বাড়িটা বিক্রি করে দাও, আমাদের পুরনো বাড়িটা অনেক বড়, সবাই একসঙ্গে থাকলে খরচও কমবে। কিন্তু আমি জানতাম তাদের উদ্দেশ্য অন্যটা ছিল। আমার বাবা রেখে যাওয়া এই বাড়িটা বিক্রি হলে টাকাটা তাদের হাতে যাবে, তারপর আমি হয়ে যাব সম্পূর্ণ নির্ভরশীল। আমি শান্ত গলায় বলেছিলাম, আমি আমার বাবার বাড়ি বিক্রি করব না, আর কারোর সঙ্গে গিয়ে থাকবো না। এই এতটুকু কথায় যেন রাশেদের অহংকারে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই রাতে সে আমাকে ভয় দেখাতে শুরু করে। ভেবেছিল আমি ভেঙে পড়বো, আমি রাজি হয়ে যাব। আজ সকালে সে আবার মেকআপ ব্যাগটার দিকে আঙুল দেখিয়ে বলল, কনসিলার লাগাও, মেকআপ করো। মা যেন ভাবে তুমি বাথরুমে পড়ে গিয়েছিলে। দুপুরে ভালো করে খাওয়াবে, তারপর বাড়ি বিক্রির কাগজপত্র নিয়ে বসবো। আমি নিচু স্বরে বললাম, এই বাড়ি আমার। রাশেদ ঠান্ডা হাসলো আর বলল, বেশি দিন থাকবে না। সকাল 7:42 সে অফিসের জন্য বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা কানে আসতেই আমি ধীরে ধীরে বিছানার নিচে হাত ঢুকালাম। সেখানে একটা ছোট মোবাইল ফোন লুকিয়ে রাখা ছিল। ফোনটার কথা রাশেদ কোনোদিনও জানতো না। 3 মাস আগেই কিনেছিলাম, যেদিন প্রথম বুঝেছিলাম এই মানুষটার সঙ্গে থাকাটা আমার জন্য নিরাপদ নাই। আমি ঢাকার একটা স্বনামধন্য অডিট ও ফিনান্স প্রতিষ্ঠানে ফরেন্সিক অডিট হিসেবে কাজ করি। আমার কাজই হলো জালিয়াতি ধরা, লুকানো অর্থের হিসাব বের করা আর এমন প্রমাণ সংরক্ষণ করা যেগুলো অপরাধীরা মনে করে কেউ কোনোদিন খুঁজেও পাবে না। ভয় আমাকে এতদিন চুপ করিয়ে রেখেছিল, কিন্তু আমার অভিজ্ঞতা কখনো হারিয়ে যায়নি। আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দাগগুলো ছবি তুললাম। পাশে সেদিনের বাংলা পত্রিকাটা রেখে ছবির তারিখ সহ সংরক্ষণ করলাম। এরপর খুললাম আমার গোপন ক্লাউড ফোল্ডারের নাম ছিল বিদ্যুৎ বিল 2026। বাইরে থেকে সাধারণ ফাইল মনে হলো, ভেতরে ছিল একের পর এক ভয়ঙ্কর সত্য। রাশেদের ভয় দেখানোর অডিও রেকর্ডিং, রহিমা বেগমের ভয়েস মেসেজ যেখানে তিনি আমাকে বাড়ির দলিল নিজের নামে করে দিতে চাপ দিচ্ছেন, আমার এনআইডি ব্যবহার করে গোপনে ঋণ নেওয়ার কাগজপত্র আর এমন সব কথোপকথন যেখানে তারা পরিকল্পনা করেছিল আমাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করে বাড়িটা দখল করার। মাসের পর মাস আমি চুপচাপ সব প্রমাণ জমিয়ে রেখেছিলাম। শুধু জানতাম না কোনোদিন এগুলো ব্যবহার করার সাহস পাবো কিনা, কিন্তু আজ বুঝলাম আজ দেরি করলে হয়তো বাঁচবো না। আমি ফোনে কন্ট্যাক্ট লিস্ট খুললাম। 5 বছর ধরে যে নম্বরে কখনো ফোন করিনি সেটাতেই কল দিলাম। দ্বিতীয়বার রিং হতে ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ, হ্যালো মীরা। আমার গলা কেঁপে উঠলো, আব্বু আমাকে নিয়ে যান, আমার খুব দরকার আপনার। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর এমন একটা কণ্ঠ ভেসে এলো যেটা শুনলে রাশেদের বুক কেঁপে উঠবে, মা তুমি যেখানে আছো ঠিকানাটা বলো, আমি আসছি। এবার কেউ তোমার একটা চুলও বাঁকা করতে পারবে না। আমি জানতাম না দুপুরে যখন রাশেদ আর তার মা দরজা খুলে ঘরে ঢুকবে তখন তাদের জন্য এমন একজন অপেক্ষা করবে যার উপস্থিতি তাদের সমস্ত পরিকল্পনাকে মুহূর্তেই ভেঙে দিবে। ভয়েস এন্ড ভিডিও, জান্নাত স্টোরি। যে মানুষটিকে আমি 5 বছর ধরে এড়িয়ে চলেছিলাম সেদিনই তিনি আমার সবচেয়ে বড় ভরসা হয়ে এলেন। ফোল্ডারটা খুলতেই আমার হাত কেঁপে উঠলো। এতদিন ধরে যেগুলো লুকিয়ে রেখেছিলাম সেগুলো যেন একসঙ্গে আমার সামনে দাঁড়িয়ে গেল। প্রথম ফাইলটিতে ছিল রাশেদের ভয়েস রেকর্ডিং। রাতের অন্ধকারে তার সেই হুমকির কণ্ঠ আজও স্পষ্ট, এই বাড়িটা আমার নামে লিখে দেবে, না হলে এমন অবস্থা করব কেউ তোমাকে বিশ্বাস করবে না। দ্বিতীয় ফাইল, রহিমা বেগমের ভয়েস মেসেজ। তিনি লিখেছেন, মেয়েদের নামে সম্পত্তি থাকলে সংসারে শান্তি থাকে না, দলিলটা রাশেদের নামে করে দাও, তাহলে তোমাকেও আপন মেয়ের মতো রাখবো। কথাগুলো শুনে আমার ঠোঁটে তিক্ত একটা হাসি ফুটে উঠলো। যে মানুষটা আমাকে কখনো নিজের মেয়ের মতোই দেখেননি তিনি আজ ভালোবাসার কথা বলছেন। এরপর খুললাম ব্যাংকের নথিগুলো। আমার বুকটা ধক করে উঠলো। আমার জাতীয় পরিচয়পত্রের কপি ব্যবহার করে কয়েক মাস আগে একটা ব্যক্তিগত ঋণের আবেদন করা হয়েছিল। আবেদনপত্রে আমার স্বাক্ষর, কিন্তু সেটা আমার নয়। আমার স্বাক্ষর নিখুঁতভাবে নকল করা হয়েছে। ঋণের টাকাগুলো কোথায় গেছে সেই হিসাব আমি বের করেছিলাম। সব টাকা ধাপে ধাপে রাশেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢুকেছে, আর সেখান থেকে বেশিরভাগ টাকা চলে গেছে তার মায়ের অ্যাকাউন্টে। আমি পেশায় ফরেন্সিক অডিটর। টাকার পথ লুকানো যায় কিন্তু মুছে ফেলা যায় না, সেটা আমি ভালো করে জানি। যে ভুলটা তারা করেছিল সেটাই একদিন তাদের সবচেয়ে বড় শাস্তির কারণ হবে। এরপর খুললাম শেষ ফোল্ডার, নাম ছিল পারিবারিক আলোচনা। ভেতরে অসংখ্য অডিও। এক রাতে রাশেদ বলেছে, ও যদি রাজি না হয় তাহলে সবাইকে বলবো ও মানসিক রোগী, কয়েকবার হাসপাতালে নিয়ে গেলে সবাই বিশ্বাস করবে। ওপাশ থেকে রহিমা বেগমের গলা, আগে বাড়িটা হাতের মধ্যে আনো, তারপর ও কোথায় থাকবে সেটা নিয়ে ভাবার দরকার নেই। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝলাম এরা শুধু আমার বাড়িটা নিতে চায়নি, আমার পুরো জীবনটাই ছিনিয়ে নিতে চেয়েছিল। গত 6 মাস ধরে আমি প্রতিটি ব্যাংক লেনদেনের কপি রেখেছি, প্রতিটি জাল কাগজ স্ক্যান করেছি, প্রতিটি ফোন আলাপ রেকর্ড করেছি, কারণ আমার ভেতরে একটা কণ্ঠ বারবার বলছিল একদিন এই প্রমাণগুলোর দরকার হবে। আজ সেই দিন। আজ আর ভয় পাওয়ার সুযোগ নেই। আমি লুকানো ফোনটা হাতে নিলাম। কন্টাক্ট লিস্টে একটা নাম, আব্বু। 5 বছর, পুরো 5 বছর ধরে আমি তাকে ফোন করিনি। বিয়ের দিন রাশেদ বলেছিল, তোমার বাবার সঙ্গে সম্পর্ক রাখলে এই সংসার টিকবে না। আমি সংসার বাঁচাতে বাবাকে হারিয়েছিলাম। আজ বুঝলাম সংসারও রইল না, বাবাকেও হারালাম। কাপা হাতে কল দিলাম। দ্বিতীয়বার রিং হতেই ফোন ধরলেন তিনি। হ্যালো মীরা। শব্দটা শুনে আর নিজেকে সামলাতে পারলাম না, কান্না গলায়
আটকে গেল। আব্বু ওপাশে নীরবতা, তারপর খুব শান্ত গলায় বললেন, কি হয়েছে মা? আমি ফুপিয়ে উঠলাম, আমাকে নিয়ে যান, আমি আর এখানে নিরাপদ নই। আর কিছু বলতেই পারলাম না, শুধু কান্নার